হেই গাইস, আজ আমি স্পেন্ড করব মিস্টার কুইন কোরিয়ান ড্রামাটির 4 নম্বর পর্ব। এর প্রথম 3টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম বং রান্নার প্রতিযোগিতা করে রাজপ্রাসাদের রান্নাঘরে দখল নেয় আর তার বানানো সুস্বাদু খাবার খাইয়ে বড় রানীর মন জয় করে ফেলে। এছাড়া একদম শেষে আমরা দেখেছিলাম চায়ের গন্ধে বংয়ের মনে পড়ে যায় যে সেই রাতে রাজাই তার উপর আক্রমণ করেছিল। সে মুখ ফসকে কথা বলেও ফেলে, কিন্তু সাথে সাথেই সে কথা ঘুরিয়ে নেয়। রাজা ব্যাপারটা বুঝতে পেরে রানী যখন একটু অন্যমনস্ক হয়ে যায় তখন তার চায়ের মধ্যে এক ধরনের তরল মিশিয়ে দেয়। এটি ইয়ং পিয়ং তাকে সংগ্রহ করে দিয়েছিল। রানী এটা খেলে সে সব সত্যি কথা বলে দেবে। তো সেই চা যখন বং খেতে যায় তখন সে বুঝতে পারে চায়ে নিশ্চয়ই কিছু মেশানো আছে, তাই সে চালাকি করে সেই চা রাজাকে খেতে বলে। রাজাও রানীর মতলব বুঝতে পেরে সেই চা মুখে নিয়ে উল্টো রানীকেই খাইয়ে দেয়। বং তো এতে খুবই রেগে যায়। সে বলে, তুমি আমাকে বিষ খাইয়েছো। একটু পরে দেখা যায় সে কেমন যেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে থাকে। রাজা এই সুযোগে তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে যে সেই রাতের ব্যাপারে সে কি কি জানে। রানী বলে যে এখন তো হুয়াজিন তোমার উপপত্নী হয়েই গেছে, তাও আমাকে কেন মারতে চেয়েছিলে। রাজা তখন বুঝতে পারে রানী গোপন পরিকল্পনার ব্যাপারে কিছুই শোনেনি। সে তখন জানতে চায় ওই রাতে কি তুমি এমন কিছু শুনেছিলে যা তোমার জানা উচিত না। রানী বলে, আরো তাহলে কারণ আছে আমাকে মারতে চাওয়ার পেছনে। হুয়াজিনের জন্যই হোক বা অন্য কোনো কারণে তুমি আমাকে মারতে চেয়েছিলে, এটা তো সত্যি। আমাকে মারা তো খুবই সহজ, কারণ আমি দুর্বল অবল একটি মেয়ে। তার এমন কথাতে রাজার বিবেক নাড়া দিয়ে ওঠে। সে তখন নিজের প্রতি বিরক্ত হয়ে সে ঘর থেকে চলে আসে। এরপর ইয়ং পিয়ং রাজার কাছে আসলে রাজা বলে, এতদিন ভাবতাম আমি একাই দুর্বল হয়ে সবলের বিরুদ্ধে লড়াই করছি। যদিও রানীকে মেরে ফেলা যথেষ্ট কারণ আমার কাছে আছে, কারণ সে তার পরিবারের লোকজনদের সাথে মিশে ষড়যন্ত্র করছে। তবে আসল ক্ষমতাশালীদের বাদ দিয়ে রানীর মতন দুর্বল প্রতিপক্ষকে বেছে নিয়ে আমি যদি তাদের সাথে দাপট দেখাই তাহলে ক্ষমতাশালীদের সাথে আমার তফাৎ থাকলো কোথায়। ইয়ংপং তখন বলে, ভুলে যেও না রানী কিন্তু সেই আন্দং কিম বংশেরই মেয়ে। তবুও রাজা বলে যে নিজের ক্ষমতা বলে সে আর ভুল সিদ্ধান্ত নেবে না। তো এদিকে দেখা যায় কিম বিয়ং রাজার সেই কাপড়ের টুকরোটি একজন কারিগরকে দেখায়। তিনি প্রথমে কাপড়ের উৎস বের করতে পারবে না বললেও তাকে যখন টাকা দেওয়া হয় তখন সে ভালো করে পরীক্ষা করে জানায় এটা রাজবাড়ির সম্ভ্রান্ত কারো পোশাক। কিম বিয়ং এর অনুমান তখন রাজার দিকে ইঙ্গিত করে। অন্যদিকে তখন আমরা দেখি ইয়ং পিয়ং রাজা সেই পোশাকটি রাজ রান্নাঘরের চুলার ভিতর ফেলে দেয়, কিন্তু তার এমন কাজ দূর থেকে রাজ্যের খাদ্য পরীক্ষক দেখে ফেলে। এই ব্যাপারগুলো অবশ্যই মনে রাখবেন। এদিকে প্রাসাদে কিন্তু আরেকটি ষড়যন্ত্র চলছিল। বড় রানী ও তার ভাই ঠিক করে রানীর দিঘিতে পড়ার ঘটনায় একজনকে ফাঁসাতে হবে। আবার অন্যদিকে ছোট রানীও ঠিক করে হুয়াজিনের ওপর যেন সেই দোষ না যায়, সেজন্য অন্য একজনের ঘাড়ে এই দোষ চাপাতে হবে। ফলে আমরা দেখি সেই রাতে হুয়াজিনের সবচেয়ে কাছের দাসী, যার নাম ওল, তাকে একটি মুখোশ পরা লোক কিডন্যাপ করে। লোকটির মুখে আমরা একটি কাটা দাগ দেখতে পাই। তো সে ওলের কাছে জানতে চাই সেদিন কে রানীকে দিঘিতে ফেলে দিয়েছিল, তার নামটা বলে দাও। কিন্তু ওল বলে সে কিছুই জানে না। ফলে তাকে শাস্তি স্বরূপ দুইজন লোক তার পায়ের উপর অনেক ভারী ভারী পাথর চাপিয়ে দেয়। এরপর লোকটি দেখা করে তার মালিকের সাথে, যে তাকে দিয়ে এইসব করাচ্ছে। লোকটি আর কেউ না, সে ছিল জগুয়েন। সে লোকটিকে নির্দেশ করে যত দ্রুত সম্ভব ওই দাসীর মুখ থেকে সবকিছু স্বীকার করাও। এরপর আমরা দেখি হং কিম হুয়ানের সাথে বসে জুয়া খেলছিল। হুয়ান কথায় কথায় জানায় যে, জানো কিম বিয়ংকে দেখলাম একটা কাপড়ের টুকরো নিয়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। হং তখন এই ব্যাপারটা রাজাকে জানায়। এদিকে বং ভাবতে থাকে রাজা কেন আমাকে মারতে চেয়েছিল, আর যদি মারতেই চাই তাহলে চায়ের সাথে বিষ কেন দিল না। সে তখন এইসব চিন্তা বাদ দিয়ে ভাবে দিঘি ভরা পর্যন্ত চুপচাপ থাকি, দিঘি ভরে গেলেই তো আমি চলে যাব, তখন যা হয় হবে। সেখানে তখন চই এসে জানায় বড় রানী তাকে ডেকে পাঠিয়েছে। বং তখন বড় রানীর সাথে দেখা করলে তিনি জানান রাজার আরো 3 জন রাজ উপপত্নী খোঁজার দায়িত্ব সে বংকে দিতে চায়, কারণ রাজা বর্তমানে হুয়াজিনের প্রেমে মগ্ন। হুয়াজিনের থেকে তার মন সরাতেই আরো 3 জন উপপত্নীর ব্যবস্থা করেছেন তিনি। আর বং যেহেতু মেয়ে পাগল, তাই বড় রানীর এই প্রস্তাবে সে রাজি হয়ে যায়, মানে উপপত্নী খোঁজার দায়িত্ব এখন তার। তো এদিকে আমরা একটি মজার দৃশ্য দেখি। রানীর পিতা রাজরক্ষী বিভাগের প্রধান হতে চলেছে, সেজন্য সে রাজরক্ষী বিভাগ পরিদর্শনে যায়। সেখানে ইয়ং পিয়ং জানাই এই বিভাগের প্রধানকে রাজার পক্ষ থেকে একটি ঘোড়া দেওয়া হয়। তা আপনি ঘোড়ায় চড়তে পারেন তো? সে জানাই বয়স হয়ে গেছে তো, অনেক দিনে সব অভ্যাস নেই।
সেখানে তখন হং এসে বলে, কি বলেন চাচা, আপনি ঘোড়ায় চড়তে পারেন না? এমনিতে আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি কখনো চড়তে পারবেন। এই ঘোড়াটা অনেক বড় সড়ো, আর আপনি তো ছোটখাটো। রানীর পিতা তখন রেগে বলে, এত বড় কথা? জানো, যুবক বয়সে আমি খালি হাতে ঘোড়ায় চড়তাম। তোমরা কি প্রমাণ দেখতে চাও? এই বলে সে ঘোড়ায় উঠে বসে, কিন্তু প্রথমে সে ঘোড়ার উল্টো দিকে মুখ করে বসে। এরপর হংদের সাহায্যে যখন ঠিকঠাক ভাবে বসে, তখন ঘোড়াটি চলতে শুরু করে। সে তো ভয়ে চিৎকার করতে থাকে। এরপর ঘোড়াটি কিছু দূর যাওয়ার পর সে নিচে পড়ে যায়। এই দৃশ্যগুলো সত্যি দারুণ ফানি ছিল। তো যাই হোক, এদিকে বং বড় রানীর জন্য দুধের তৈরি খাবার বানাতে চায়, কিন্তু সেই যুগে দুধ খুবই দুষ্প্রাপ্য ছিল। তবুও রানী বলে তার আরো দুধ চাই। তো রান্নাঘরে তখন দাম হিয়াং নামে একটি মেয়ে আসে। তাকে দেখে মানবক বলে, আমার রান্নাঘরে মেয়ে মানুষ ঢোকা বারণ। মানে সে রানীকে শুনিয়ে শুনিয়ে কথাটা বলে। রানী তখন তার দিকে তাকালে সে চুপ হয়ে যায়। তো রানী মেয়েটিকে খাবার খেতে দেয় এবং তার সাথে কাজ করতে বলে। কিন্তু মানবক জানায়, ঐতিহ্যগতভাবে মেয়েদের রান্নাঘরের কিছু ছোঁয়া বারণ, তারা শুধু খাবার পরিবেশন করতে পারে। এখানে আমরা জানতে পারি দাম হিয়াং প্রাসাদের একজন দাসী। এত ছোট বয়সে তাকে দাসী করার কারণ তার বাবা মা সময় মতো খাজনা দিতে পারেনি, আর তার বাবা নাকি এর জন্য কোথায় পালিয়ে গেছে। মানে এর মাধ্যমে আমরা তখনকার পরিবেশটা বেশ ভালোভাবে অনুধাবন করতে পারি। তো রানীর সাথে মেয়েটির বেশ ভালো মিল হয়ে যায়। এরপর দুধ চলে আসলে রানী তৈরি করতে থাকে দুধ আর আলু দিয়ে পায়েস টাইপের একটি খাবার, যেটা দেখতে অনেকটা আমাদের এখানকার রসমালাইয়ের মতন। সেটা যখন বড় রানীর সামনে পরিবেশন করা হয়, তখন সেটি খেয়ে তিনি বলেন যে সুস্বাদু হয়েছে, তবে খাবার ঠান্ডা হয়ে গেছে। বং তখন ভাবতে থাকে কিভাবে গরম গরম খাবার বড় রানীর কাছে আনা যায়। তার মাথায় তখন একটি আইডিয়া আসে। সে খাবার বহন করার জন্য একটি পালকি তৈরি করার সিদ্ধান্ত নিল, যার ভেতর করে খাবার নিয়ে গেলে সেটা ঠান্ডা হবে না। তো এরপর বং যায় দিঘিতে পানি ভরার কাজ কত দূর হলো দেখতে। সেখানে গিয়ে সে বুঝতে পারে সঠিক তদারকির অভাবে সবাই কাজে ফাঁকি দিচ্ছে। তাই সে নিজে সেখানে বসে কাজ তদারকি করতে থাকে। সে চইকে নির্দেশ করে মানবককে বলে তার জন্য ঠান্ডা শরবত বানিয়ে আনতে। রানী শরবত খেতে চেয়েছে শুনে মানবক দারুণ ভাবে শরবত বানায়। মানে সেই যে সেরা রাঁধুনি, এটা তো দেখাতে হবে, তাই না? তো চইকে বলে, এমন সুস্বাদু শরবত আমি চোখ বন্ধ করে বানাতে পারি। চই তখন বলে, কই, আমি তো দেখলাম আপনি চোখ খোলা রেখেই বানালেন। মানবক তখন মনে মনে ভাবে, চই তাহলে সারাক্ষণ আমার দিকেই তাকিয়েছিল। সে এটা ভেবে ভীষণ লজ্জা পেয়ে যায়। তো মানবকের বানানো শরবত বংয়ের বেশ পছন্দ হয়। সে তখন দিঘিতে পানি ভরার কাজের তদারকি যিনি করছিলেন তাকে ডেকে জিজ্ঞাসা করে পানি ভরতে আর কতটুকু সময় লাগবে। তিনি জানান এভাবে চললে আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। এটা শুনে বং তো খুবই খুশি হয়। খুশিতে সে নির্দেশ করে মানবককে বলে এখানকার কাজ করা সবার জন্য শরবত বানিয়ে আনতে। তো চই আবার মানবকের কাছে গেলে সে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমার হাতের শরবত যে একবার খেয়েছে সে আবার খেতে চাই। রানী কি তৃপ্তিতে কান্না করে দিয়েছে, নাকি খুশিতে শরবতের পাত্রটাই ভেঙে ফেলেছে? চই তখন তাকে প্রত্যেক দাসীর জন্য শরবত বানাতে বলে। তো মানবক নিরুপায় হয়ে বড় একটি পাত্রে সকলের জন্য শরবত বানাতে থাকে। এদিকে কিম বিয়ং কিম হুয়ানকে দায়িত্ব দিয়েছিল গোপনে রানীর উপর নজর রাখতে, যেন কেউ তার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু সে এমন জায়গায় দাঁড়িয়ে নজর রাখছিল যেখানে সবাই তাকে দেখতে পারছিল। তার কাছে তখন হোয়াংইয়ন এসে এক বাটি শরবত দিয়ে বলে, আপনাকে কাল থেকে দেখছি এখানে দাঁড়িয়ে আছেন, নিন এটা খেয়ে নিন। ফলে শরবত খেয়ে বাটি ফেরত দিতে গিয়ে হোয়াংইয়নের হাত তার হাতে ছোঁয়া লাগে। তখন রোমান্টিক মিউজিক বাজতে থাকে আর কিম হোয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, মানে সে তার প্রেমে পড়ে যায়। এরপর হোয়াংইয়ন সেই বাটি নিয়ে চলে আসার সময় পথে তার হংয়ের সাথে ধাক্কা লাগে। তখন আবার রোমান্টিক গান বাজতে থাকে, মানে কিম হোয়ান প্রেমে পড়ে হোয়াংইয়নের, আর হোয়াংইয়ন প্রেমে পড়ে রাজার বন্ধু হংয়ের। তো যাই হোক, এদিকে হোয়াজিন বুঝতে পারে যে তার দাসী নিখোঁজ। সে তো তার জন্য খুবই চিন্তা করতে থাকে। হোয়াজিন তখন রাজার কাছে গিয়ে ব্যাপারটা জানায়। রাজা তখন বলে, আমি রানীকে মারতে গিয়েছিলাম, সেজন্যই হয়তো রানী প্রতিশোধ নিতে তোমার দাসীর সাথে এমনটা করেছে, যেন সে তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। এখানে আমরা বুঝতে পারি রাজার সমস্ত প্ল্যান হোয়াজিনও জানে। তো রাজা বলে হোয়াজিনকে বাঁচাতে সে সবার সামনে স্বীকার করবে যে রানীকে মারার চেষ্টা সেই করেছিল। কিন্তু ইয়ং পিয়ং তখন বলে এমন সিদ্ধান্ত না নিতে। সে কথা দেয় যেভাবেই হোক ওলকে খুঁজে বের করবে, ততক্ষণ যেন রাজা চুপ থাকে। ফলে সে তাদের একটি গোপন সেনাদল পাঠায় প্রাসাদের প্রত্যেকটি জায়গা তন্ন তন্ন করে খুঁজতে। এদিকে হোয়াজিন একটি কাণ্ড ঘটিয়ে বসে। সে বড় রানীকে বলার সিদ্ধান্ত নেয় সেই রানীকে দিঘির পানিতে ফেলে দিয়েছিল। সে এমনটা করতে চায় যেন রাজার কোনো ক্ষতি না হয়। অন্যদিকে বং সেই সময় দিঘির পানি ভরা তদারকি করার মাঝে সময় কাটাতে সেলাই করা শিখতে চায়। রানী কিম সোইয়াং এর যে সুই সুতা রাখার বক্সটি ছিল তার ভিতরে বং একটি কাপড় লক্ষ্য করে। কাপড়টিতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী।
আসলে কিম সোয়াং সত্যি নিজের ইচ্ছাতে দিঘিতে ঝাঁপ দিয়েছিল, তাই সে সেলাই করে এটি লিখে গেছিল, কিন্তু এটির ব্যাপারে কেউই জানতো না। বং তখন বিষয়টা বুঝতে পারে। ঠিক সেই সময় রাজা তার কাছে আসে। সে রেগে রেগে বলে, এটাই তো চাচ্ছিলে তুমি, যদি এটাই তোমার আসল রূপ হয়ে থাকে তাহলে আমিও কিন্তু বসে থাকবো না। মানে সে ভাবছিল ওলকে হয়তো রানী গায়েব করেছে, আর এখন রানীর জন্যই হোয়াজিন শাস্তি পেতে চলেছে। কিন্তু বং তো রাজার কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না। তখন জয় একজনের থেকে খবর নিয়ে তাকে হোয়াজিনের স্বীকারোক্তি দেওয়ার ব্যাপারটা জানায়। তো এদিকে রানী দোয়াকারের প্রাসাদের সামনে হোয়াজিন হাঁটু গেড়ে বসে বড় রানীকে বলে, আমি আপনাকে একটা সত্যি জানাতে চাই। সেদিন রানী দিঘিতে পড়ে যাওয়ার সময় আমি তার সাথেই ছিলাম। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিম সোয়াং হোয়াজিনকে বলছিল, প্রিয়জন হারানোর বেদনা তুমি একদিন বুঝবে। এই বলে সে নিজেই পানিতে লাফ দেয়। কিন্তু হোয়াজিন এখানে বড় রানীকে মিথ্যা বলে যে সেই রানীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। রানী দোয়াগার এই সুযোগে একটা নকল চিঠি বের করে বলে, এটা ওলা আমাদের কাছে পাঠিয়েছে। এখানে লেখা আছে যে তুমি রানীকে পানিতে ধাক্কা দিয়েছো, আর তোমার সাথে ছোট রানীও জড়িত। হোয়াজিন বলে, এই চিঠির ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু সে যখন নিজের মুখেই তার অপরাধ স্বীকার করেছে তাই চিঠির ব্যাপারটাও সত্যি বলে ধরে নেওয়া হয়। ফলে তাকে শাস্তি স্বরূপ করার নির্দেশ দেওয়া হয়। সেখানে তখন রাজা, বং এবং কিম বিয়ং সহ সকলে এসে উপস্থিত হয়। হোয়াজিনের এমন অবস্থা দেখে রাজা বলে, আমি আপনাকে সবকিছু বলছি। হোয়াজিন শাস্তি পাওয়ার মতন কোনো অন্যায় করেনি। আমি বলছি রানীর হত্যাকারী আসলে কে। এখানে বং কিন্তু সবই দেখছিল, কিন্তু সে কি করবে বুঝতে পারছিল না। সেভাবে দিঘি তো আজ রাতেই ভরে যাবে, তার মানে আমি আজই চলে যাব। কিন্তু আমার কারণে নির্দোষ কেউ শাস্তি পাবে এটা আমার ভালো লাগবে না। আর আসল কিম সোয়াং ফিরে এসে তখন তো সে সত্যিই বলবে। এই ভেবে সে বড় রানীর সামনে এসে বলে, আমাকে নিয়ে যখন এত কিছু হচ্ছে তাই আমি সত্যিটা বলতে চাই। আমি সেদিন নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলাম। তার এমন কথায় সবাই তো অবাক হয়ে যায়। বং মনে মনে ভাবে, তোমাকে আমি হিরো শাস্তি দেব না সিওলজং, এই নাটকের আসল হিরো তো আমি তো রাতেই চলে যাব। পরে যদি এ নিয়ে জ্ঞানজাম বাঁধে তখন কিম সোয়াং বুঝবে। কিন্তু এখানে ঘটে যায় একটা ঘটনা। যে কুয়ো থেকে পানি নিয়ে দিঘিতে দেওয়া হচ্ছিল সেই কুয়োর সমস্ত পানি শুকিয়ে যায়। ফলে দিঘি ভরার কাজ বন্ধ হয়ে যায়। তো বং তো তাহলে আর তার শরীরে ফিরে যেতে পারছে না। আর এখানে সে যেমন ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, এখন তাহলে কি হবে? এইরকম প্রশ্ন রেখেই 4 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের রেসপন্স দেখে আমি কিন্তু সত্যিই হতাশ। আপনারা কেউই ভিডিওতে তেমন লাইক কমেন্টস করছেন না। তাই রিকোয়েস্ট করব, ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো খারাপ যাই লাগুক সবাই একটি করে কমেন্ট করে যাবেন বলে আশা করছি। তো যাই হোক, দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।